এই মুহূর্তে যে কোনো স্যামসাং ফোন কেনার আগে আপনার সাবধান হওয়া উচিত। স্যামসাং এর যে পরিমাণে মডেল আছে, যে পরিমাণে ভেরিয়েন্ট আছে, তাতে আসলেই একটা ফোন বুঝে নেওয়া বা কিনতে পারা কঠিন। আমার মনে হয় যে মোস্ট অফ আস আমরা যারা স্যামসাং এর ফোন কিনি তারা নিজেরাও জানি না যে কোন ভেরিয়েন্টের ফোন কিনলাম বা কোন কান্ট্রির ফোন কিনলাম, কারণ এইটা আইডেন্টিফাই করার সহজ কোনো ভিডিও আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এবং যে কারণে এই ভিডিওটা আমি অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম যে স্যামসাং এর ভেরিয়েন্টগত যত প্রবলেম আছে এগুলো নিয়ে একদম ক্লিয়ার সহজ একটা ভিডিও বাংলাতে বানানো, যেন অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষ যারা আছে স্যামসাং ফোন কিনতে চায় তাদের এই ডিসিশনটা নেওয়া সহজ হয়। ভেরিয়েন্টগতভাবে ফোন কিনতে গেলে বেশ কিছু প্রবলেম হয়, তার মধ্যে কমন কিছু আমি দেখছি যে অনেকে ফোন কেনার পরে সফটওয়্যার আপডেট পাচ্ছে না, অনেকে স্যামসাং এর অ্যাকাউন্ট লগ ইন করতে পারতেছে না, অনেকে হয়তো ডুয়াল সিম ব্যবহার করতে চায় সেটা পারতেছে না, অনেকে আছে ডিফল্ট কল রেকর্ডিং অ্যাপটা পান না। সো এইসব ব্যাপারগুলো ভেরিয়েন্টের জন্য আসলে সমস্যা হয়ে থাকে। সো একটা ফোন কেনার আগে যদি ভেরিয়েন্টটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ওই ফোনটা থেকে আপনি কি কি পাবেন। এবং আমি দেখছি এই জিনিসগুলো মোস্ট অফ দা দোকানদাররাও আসলে ক্লিয়ারলি বলতে পারে না, কারণ এইটা এত কমপ্লেক্স। তো এইগুলো আমি অনেক দিন ধরে তথ্য ঘাটাঘাটি করে একদম সহজ একটা পয়েন্ট আউট করছি, যেটা দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে একটা ফোনকে কিভাবে আইডেন্টিফাই করবেন এবং যে কোনো জায়গায় গেলে আপনি একটা ফোন নিলে বুঝতে পারবেন যে কিভাবে ওইটা বের করতে হবে এবং ওইটা স্পেসিফিক্যালি কোন রিজিয়নের ফোন, কোন ভেরিয়েন্টের ফোন। সো সেটা করতে গেলে জাস্ট যে কোনো স্যামসাং ফোন আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে সেটিং এ যাবেন। সো আমার হাতে S24 আলট্রা আছে, এটা থেকে সেটিং এ আমি যাচ্ছি। সেটিং এ যে একদম নিচে আমি চলে আসবো এখানে অ্যাবাউট ফোনে। সো অ্যাবাউট ফোনে আসার পরে এখানে আপনাকে জাস্ট সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করতে হবে। সো সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি চলে আসবেন সার্ভিস প্রোভাইডার সফটওয়্যার ভার্সন। সো এইখানে যখন আপনি চলে আসবেন, আসার পরে দেখবেন যে বেশ লম্বা একটা লাইন লেখা আছে। তো এই যে লম্বা লাইনের পরে আপনারা দেখবেন যে প্রথমত 5 ডিজিটের নাম্বার আছে, নাম্বারের পরে SM লেখা আছে, SM এর পরে ফোনের মডেল নাম্বার লেখা আছে, তারপরে OXM আছে, এখানে ডিফারেন্ট টেক্সট থাকতে পারে এবং তারপরে দেখবেন যে 3টা সংখ্যা আছে, এখানে আমার এটাতে XME আছে। এই 3টা লেটার দিয়ে মূলত আপনাকে বুঝতে হবে যে ওই ফোনটা স্পেসিফিক্যালি কোন দেশের ফোন। তো এখানে যে XME আছে এটার অর্থ হলো মালয়েশিয়া। আবার আপনার ফোনে কোনটা থাকবে সেটা আপনি কিভাবে বুঝবেন, আমি এটার একটা লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনের স্পেসিফিক কোড দেখে ওইটা কোন দেশের ফোন। স্পেসিফিক দেশের ফোন তো আমরা বুঝে ফেললাম, তাহলে আমি এখন বুঝবো কিভাবে যে এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নাকি USA ভেরিয়েন্ট নাকি জাপান ভেরিয়েন্ট নাকি কোরিয়ান ভেরিয়েন্ট। সেটার জন্য কিন্তু স্যামসাং যেটা করছে কি ডিফারেন্ট মডেল করেছে, কারণ কি প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা কিন্তু রুলস রেগুলেশন লাগে নাই। আমরা দেখছি যে কিছু কিছু ভেরিয়েন্টের জন্য কিছু কিছু সার্টেন দেশের জন্য আলাদা আলাদা রুলস অ্যাপ্লাই হয়, যে কারণে ফোনগুলোকে আলাদা মডেল করে এটাকে আইডেন্টিফাই করা যায় সহজে যে ওইটা কোন ভেরিয়েন্টের ফোন। সো আপনি সেটা দেখতে গেলে জাস্ট ওই একইভাবে আপনাকে ফোনের এই অ্যাবাউটে আসতে হবে। অ্যাবাউটে আসলে আপনি দেখতে পারবেন মডেল নেম এবং মডেল নেমের এখানেই আপনারা দেখতে পারবেন যে আমার এখানে যেমন আছে SM-S928B/DS। সো যে কোনো ফোনের মডেলের স্ল্যাশের আগে এখানে যদি বি থাকে বা এফ থাকে তাহলে বুঝবেন এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন। এখন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের জন্য বি থাকে যেটাতে ডুয়াল সিম থাকে এবং একটা থাকে হলো ফিজিক্যাল সিম, একটা হলো ই সিম। আবার যদি কোনোটাই এই স্ল্যাশ দিয়ে ডিএস থাকে তাহলে এটাতে ডুয়াল ফিজিক্যাল সিম থাকবে। আবার অনেকটাই এফ থাকে যেটা আমি বললাম যে সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল ফোন, তবে ওইটাতে সিঙ্গেল সিম থাকবে, ওইটাতে আপনারা ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন না। আবার কোনোটাই আপনারা এই বি এর জায়গায় দেখবেন যে ইউ অথবা U1 থাকে, যেটা ইউ সেটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টের ফোন, যেটা U1 সেটাও ইউএসএ ভেরিয়েন্টের ফোন, তবে U1টা হলো আনলক ফোন আর ইউটা হলো লক ফোন। আবার এখানে কোনোটা আছে ডাব্লিউ লেখা আছে, এই ডাব্লিউর অর্থ হলো এটা কানাডা ভেরিয়েন্টের ফোন। কোনোটা আবার আপনারা পেয়ে যাবেন এন লেখা, যেটা কোরিয়ান ভেরিয়েন্টের ফোন। আবার কোনোটা আপনারা AT এইগুলো লিখতে পারবেন। এইগুলো মূলত স্পেসিফিক কোনো দেশের সেই সেলুলার নেটওয়ার্কের সাথে কানেক্ট করা ফোন। লাইক আপনি যদি এ দেখেন তাহলে এটা বুঝবেন AT&T এর ফোন। আবার কোনোটা যদি টি লেখা থাকেন তাহলে বুঝবেন ওটা টি মোবাইল ফোন। আবার কোনোটা দেখবেন যে ডকোমো লেখা থাকে, যেটা কিন্তু জাপানের ফোন, ওটা ডকোমোর সাথে কোলাব করে বানানো। এখন এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি তো এখানে আপনাদেরকে স্পেসিফিক কান্ট্রি বিভিন্ন ভেরিয়েন্টের ফোন দেখাইলাম, তো এই ভেরিয়েন্টের মধ্যে তফাৎটা কি? প্রথমত সিমগত একটা তফাৎ আমরা দেখলাম, তাছাড়া পার্থক্যগুলো আপনাদেরকে একটু বলি। ইউএসএ ভেরিয়েন্টের ফোনে আপনি কোনো সময় এক্সিনোসের প্রসেসর দেখবেন না। ইউএসএ ভেরিয়েন্টের ফোনে সব সময় আপনারা দেখবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়। আর অন্যান্য যেসব ভেরিয়েন্ট আছে সেগুলো হার্ডওয়্যারগতভাবে আপনারা দেখবেন যে এক্সিনোসও ব্যবহার থাকতে পারে, আবার স্ন্যাপড্রাগনও থাকতে পারে, তবে এছাড়া আর হার্ডওয়্যারগতভাবে কোনো তফাৎ নাই। তবে নেটওয়ার্ক ব্যান্ডের ব্যাপারে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ভেরিয়েন্টের নেটওয়ার্ক ব্যান্ডউইথ আলাদা থাকে। যেমন আপনি যদি ইউএসএ ভেরিয়েন্টের ফোন দেখেন সেখানে কিন্তু 5G এর জন্য মিলিমিটার ওয়েভলেন্থের যে আপনার ব্যান্ড থাকে সেটা ব্যবহার করা হয়। তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি স্পেসিফিক কোনো লাইক ইউএসএ ভেরিয়েন্টের ফোন কেনেন বা আপনি স্পেসিফিক কানাডা বা জাপানের ভেরিয়েন্টের ফোন কেনেন, এক্ষেত্রে আমাদের দেশে কিন্তু সব ফোনের নেটওয়ার্ক পাবে। তবে একটা জিনিস হচ্ছে যে এগুলো নট লাইক 100% ম্যাচ। অনেক সময় দেখা যায় যে কোনো একটা ব্যান্ড কম আছে, সেক্ষেত্রে কোনো কোনো ফোনে হয়তো বা নেটওয়ার্কের ইস্যুস দেখা দিতে পারে, তবে এই জিনিসটা আসলে গ্যারান্টেড না। তবে একটা জিনিস আমি বলতে পারি যে সেফ টু বাই
হয় হলো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোনগুলো কেনা, এবং এই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট দেখবেন যে লাইক আপনার সেটা সিঙ্গাপুর হইতে পারে, ইন্ডিয়ান হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন মানেই যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট হইলে সেটা ইন্টারন্যাশনাল হচ্ছে তা কিন্তু নয়। যেটা আমি বললাম যে স্পেসিফিক কান্ট্রি আলাদা জিনিস, তবে এই যে স্পেসিফিক কান্ট্রি দিয়েও কিন্তু এটা ইন্টারন্যাশনাল লাইক আপনার নেটওয়ার্ক ব্র্যান্ডের ফোন হতে পারে। এই গেল নেটওয়ার্কগত তফাৎ। তারপরে কিছু তফাৎ আছে যেগুলো আমরা মূলত ব্যবহার করতে গেলে পাবো, যেমন সফটওয়্যারগতভাবে একটা তফাৎ আছে। ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলোতে ইউএস এর কিছু বাই ডিফল্ট অ্যাপস থাকে ইনস্টল করা, চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে চাইনিজ কিছু অ্যাপ থাকে, আবার ডকোমো ফোন যদি আপনি কিনেন দেখবেন যে ডকোমো ভেরিয়েন্ট বা জাপানিজ ভেরিয়েন্ট দেখবেন যে জাপানিজ কিছু অ্যাপ ইনস্টল করা থাকে। তো এই যে বাই ডিফল্ট কিছু অ্যাপ ইনস্টল করা থাকে, তাছাড়া সফটওয়্যারগতভাবে কোনো তফাৎ আপনারা পাবেন না, সিমিলার এক্সপেরিয়েন্স পাবেন। ওই অ্যাপসগুলো আবার ডিলিট করেও আপনি ফেলতে পারবেন। তবে এখানে সফটওয়্যার আপডেটের ব্যাপারে একটা তফাৎ আছে। লাইক আপনি একটা যদি S24 আলট্রা কেনেন, সব ফোনেই আপনি 7 বছরের মেজর ওএস আপডেট পাবেন, তবে কিছু কিছু ভেরিয়েন্টে আপনারা আপডেটটা আগে পাবেন। লাইক কোরিয়ান ভেরিয়েন্টের ফোন সবসময় আগে সফটওয়্যার আপডেট আসে, তারপরে দেখা যায় যে ইউএসএ ভেরিয়েন্ট চলে আসে, তারপরে চলে আসে ইউরোপিয়ান ভেরিয়েন্ট, তারপরে ইন্টারন্যাশনাল। সো এগুলো আপনারা বাই দ্য টাইম পাবেন, বাট সবগুলো ফোনেই আপনারা সফটওয়্যার আপডেট পাচ্ছেন। তবে এটাতে একটা ইস্যুস আছে, লাইক আমরা ফোন কিনতে গেলে অনেক ফোনে, পুরাতন ফোনে দেখি যে সফটওয়্যার আপডেট পায় না, সেটা আমি একটু পরে বলতেছি। তবে এছাড়া যদি আপনারা সিমগতভাবে একটা তফাতের কথা বলি, আপনাদেরকে কিছু কিছু কান্ট্রি আছে, সেই দেশ থেকে যদি আপনি স্যামসাং এর ফোন কেনেন এবং সেই দেশের সিম আপনাকে 5 মিনিটের জন্য হইলেও লাগাইতে হবে। না লাগায় যদি ওই ফোনটা আপনি ওই দেশে অ্যাক্টিভ না করে বাংলাদেশে কিনে নিয়ে চলে আসেন, লাইক আপনি যদি মালয়েশিয়া থেকে একটা ফোন কেনেন বা দুবাই থেকে বা সৌদি আরব থেকে একটা স্যামসাং এর ফোন কেনেন এবং ওই ফোনটা যদি আপনি আপনার ফ্যামিলিতে কারো কাছে পাঠাবেন, জাস্ট কিনে বক্স সহ বাংলাদেশে পাঠাই দিলেন, দেখবেন যে বাংলাদেশে এসে সিম লাগাইলে ওইখানে সিম পাচ্ছে না, দেখা যাচ্ছে কান্ট্রি লক, এবং অনেকগুলো টাকা দিয়ে ওই কান্ট্রি লকটা ছুটাইতে হয়। সো এক্ষেত্রে যখন আপনি বিদেশ থেকে যে কোনো দেশ থেকে স্যামসাং এর ফোন কিনবেন, আপনি দেশে পাঠানোর জন্য সেই ফোনটা ওই দেশের একটা সিম লাগাবেন, 2-3টা কল দিবেন, কথাবার্তা বলবেন, তারপরে সিমটা খুলে আবার প্যাকেট করে বাংলাদেশে পাঠাই দিবেন, তাহলে সিমের কোনো রেস্ট্রিকশন আপনাদের পেতে হবে না। এবার আসি যে কল রেকর্ড সংক্রান্ত একটা ইস্যুস আছে। আমাদের দেশে অনেকেই বলে যে ভিয়েতনাম ভেরিয়েন্টে কল রেকর্ড আছে, আবার ইউএসএ ভেরিয়েন্টে নাই। ব্যাপারটা এরকম না। বিভিন্ন কান্ট্রি আছে, সেই দেশের কান্ট্রিতে অ্যাপ্লাই করে যে কোন কোন দেশে তারা সেই দেশের সরকার আসলে কল রেকর্ড করার অপশন দিতে চায় না। সো এটা ডিপেন্ড করে। সো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, তার মধ্যে নাম সহ আপনাদেরকে একটু বলে দিই যে এই কান্ট্রিগুলোর ফোনগুলোতে আপনারা বাই ডিফল্ট কল রেকর্ডারের অ্যাপ পাবেন না। যেমন ইউনাইটেড স্টেট আছে, অর্থাৎ আমেরিকা আছে, কানাডা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো কান্ট্রি লাইক ইউরোপিয়ান যে কোনো ফোন, এবং যদি মিডল ইস্টের ফোন হয় যেমন ইউএই আছে, সৌদি আরব আছে, আর যদি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টের ফোন হয়, এই ফোনগুলোতে আপনারা বাই ডিফল্ট কল রেকর্ডিং এর অপশন পাবেন না। আর বাকি যত ভেরিয়েন্ট বা যত কান্ট্রির ফোন আছে সবগুলোতে আপনারা কল রেকর্ডিং এর অপশন পেয়ে যাবেন। এবার আসি যে মেইন যে ইস্যুটা আমরা অনেকেই পেয়ে থাকি, সেটা হচ্ছে দেখবেন যে অনেকে স্যামসাং এর ফোন কেনার পরে, আমি এইরকম অনেককেই দেখছি এবং আমি নিজেও অনেক ফোন পেয়েছি যেগুলোতে সফটওয়্যার আপডেট আসে না। লাইক আমি S22 ব্যবহার করতেছি, আমার একটা ফ্রেন্ডের সে সফটওয়্যার আপডেট পেয়েছে, আমারটা আসছে না, এবং অনেক দেরি করার পরেও আসে না, লাইক লিটারেলি সফটওয়্যার আপডেট আসে না। এই ফোনগুলো হয় কি যে মোস্টলি হয়ে থাকে ইউএসএ ভেরিয়েন্টের ফোন, সেগুলো কোনো সার্টেইন ক্যারিয়ারের আন্ডারে লাইক AT&T, T-Mobile-এর আন্ডারে থাকে, বা ইউএসএ লকড ফোন থাকে, বা এরকম ইউরোপিয়ান ভেরিয়েন্টেরও অনেক ফোন হয় যেগুলো দেখা যায় যে সেই সার্টেইন কোনো জায়গায় না থাকলে, লাইক আমি যদি ইউএসএ ভেরিয়েন্টের একটা ফোন বলি, ইউএস এর কোনো জায়গায় ইউএস এর কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট না থাকলে ওইটাতে সফটওয়্যার আপডেট আসবে না, ওটা লক করা থাকে। সো এই ধরনের ফোন যখন আসলে থাকে তখন আপনি আসলে সফটওয়্যার আপডেটটা ওখানে পাবেন না। যদি আপনি চান যে ওটাতে সফটওয়্যার আপডেট করবেন, তাহলে ওটাকে ফ্ল্যাশ করতে হবে, ফ্ল্যাশ করে ওইটার আপনার রিজিয়নটা চেঞ্জ করতে হবে, ফার্মওয়্যারটা চেঞ্জ করতে হবে, তাহলে আপনি সফটওয়্যার আপডেট পাবেন। সো এক্ষেত্রে আমি বলবো যখন আপনারা দোকান থেকে ফোন কিনবেন, এইটা ওই দোকানে বসে আপডেটটা চেক করে নেবেন, না হলে অনেক দোকানদার এটা নিয়ে হ্যাসেল করে এবং পরে হয়তো ওই ফোন কিনে আপনার ওইটার ফার্মওয়্যার চেঞ্জ করা লাগতে পারে। সো আমার মনে হয় যে এই হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যখন ফোন কিনবেন ওই ফোনটা ওই দোকান থেকে লেটেস্ট যে ফার্মওয়্যার চলতেছে বা লেটেস্ট যে সফটওয়্যার আছে সেটাতে আপডেট করে, বা আপডেটটা আসছে কিনা সেটা চেক করে নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। তবে আরেকটা ক্রিটিক্যাল ইস্যু আমি দেখছি, যেটা আমার মনে হয় যে অনেকেই আপনারা ফেস করছেন, সেটা হলো স্যামসাং এর অ্যাকাউন্ট লগ ইন হয় না। এই প্রবলেমটার এক্সাক্ট কোনো তথ্য আমি পাইনি, তবে এটাও ওই সংক্রান্ত ইস্যু। লাইক কোনো ক্যারিয়ারের আন্ডার যদি থাকে, কোনো ভেরিয়েন্টের আন্ডার যদি থাকে, সেই দেশের নেটওয়ার্ক যদি না পায় তাহলে স্যামসাং এর অ্যাকাউন্ট লগ ইন হয় না। তবে এটা আসলে ভেরিফাইড না। সো এরকম একটা ইস্যুস আছে, যেটা আমি পার্সোনালি পেয়েছি, প্রুভেন 2-3টা ফোনে পেয়েছি, আমি অনেকের সাথে কথা বলছি, তারাও এরকম পেয়েছে। যে কোনো জায়গা থেকে ফোন কেনার সময় আপনার স্যামসাং অ্যাকাউন্ট যদি থাকে ওটাতে লগ ইন করবেন, আর যদি না থাকে ইনস্ট্যান্টলি ক্রিয়েট করে স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করবেন। স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন করার ব্যাপারে অনেকে হয়তো কেয়ারফুল হয় না, সো যারা হন না তাদের ব্যাপার আলাদা। তবে যারা একটু ফোন সম্পর্কে জানেন তারা কিন্তু এটা দেখবেন যে স্যামসাং এর অ্যাকাউন্ট থাকলে আপনি সিমলেসলি ব্যাকআপ করতে পারবেন, অনেক ধরনের ফ্যাসিলিটিস আপনি পাবেন। সো এই জিনিসটা আপনারা দেখে শুনে কিনবেন। আর আমার মনে হয় যে
এই যেগুলো আমি আলোচনা করলাম এগুলোই মূলত একটা স্যামসাং এর ভেরিয়েন্টগতভাবে আসলে আপনাদের জানা উচিত কিনতে গেলে। তাছাড়া কোনো ভেরিয়েন্টের থেকে যে খারাপ বা ওইটা রিসেল ভ্যালু কম বা একদমই খারাপ এরকম না, জাস্ট দেয়ার ইজ সাম কাইন্ড অফ ডিফারেন্স, যেটা আমি এখানে ভিডিওতে বললাম, এছাড়া কোনো তফাৎ নাই। আমার মনে হয় যে অনেকেরই এই জিনিসটা নিয়ে কনফিউশনে ছিলেন, সো সেটা ক্লিয়ার হইলো। এবং এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন, তাহলে আমরা যারা যেখান থেকে দেখে তারা কিন্তু এটা সলিউশন দিতে পারবে। আর আপনার যদি কোনো মতামত থাকে বা আপনি নতুন কোনো কিছু জেনে থাকেন বা নতুন কোনো প্রবলেম ফেস করে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।